হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আপনারা জানেন যে আজ 23শে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস, ন্যাশনাল ফার্মার্স ডে। আমরা তো অনেক দিনই পালন করি, কিন্তু জাতীয় কৃষক দিবস কি? এই দিনটা আমরা কেন পালন করি বা এই দিন পালনের উদ্দেশ্যই বা কী, এই বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে নমস্কার। নমস্কার জানাই। যে কথা বলছিলাম যে আজ 23শে ডিসেম্বর জাতীয় ফার্মার্স ডে। প্রথমে একটু আপনার কাছ থেকে আমরা জেনে নেব যে এই কিষাণ দিবস কি বা কেন, কি উদ্দেশ্য নিয়ে আমরা এটা পালন করি আর কবে থেকে আমরা এই দিনটা আমরা পালন করে আসছি। অ্যাকচুয়ালি ভারতবর্ষ একটা কৃষি প্রধান দেশ। আমাদের এখানকার কৃষি এবং কৃষকের উপরেই কিন্তু আমাদের ভারতবর্ষের অর্থনীতি বলেন বা আমাদের যে গ্রামীণ পরিকাঠামো সম্পূর্ণ কিন্তু নির্ভর আমাদের কৃষি এবং কৃষকের উপরেই। তো এই অবস্থাতে আমাদের দেশ স্বাধীনের পর থেকে আমরা যা দেখে এসেছি, সেই সময়ে যা আমাদের খাদ্যের চাহিদা ছিল, সেই খাদ্যের চাহিদা মেটাতে কিন্তু আজ আমরা নিজেরাই স্বাবলম্বী। আমরা এখন বর্তমানে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে আছে, নিজে খাওয়ার পরে অন্য দেশকেও খাওয়াচ্ছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের মানে ক্রেডিট বলতে পারেন বা আমাদের সম্পূর্ণ ক্রেডিট যায় আমাদের ভারতবর্ষের কৃষকদের। তো এই কৃষকদেরকে অক্লান্ত যে পরিশ্রম এবং ওনারা যে মাঠ থেকে যে ফসল তৈরি করে আমাদের মুখে তুলে দিচ্ছেন এবং আমরা আজ খাদ্য সুরক্ষার দিক দিয়ে স্বাবলম্বী হয়েছি, এই সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু যায় আমাদের কৃষকদের কাছে এবং তাদেরকে স্মরণ করে রাখার জন্য এবং তাদের এই কার্যকলাপকে মানে হাইলাইট করার জন্য ভারত সরকার একটি বিশেষ দিনকে চুজ করেছে, একটা ঠিক করেছে, যেই দিনটাতে তাদেরকে সম্মানের জন্য সেলিব্রেট করা হয় গোটা ভারতবর্ষে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। তো এই 23শে ডিসেম্বর এই দিনটাতেই মেইনলি 2001 সালের পর থেকে 2001 সালে এটা এই সিদ্ধান্ত গৃহীত হয় যে ডিসেম্বর মাসের 23 তারিখে প্রতি বছরই এই দিনটাতে আমরা জাতীয় কৃষক দিবস বা কিষাণ দিবস নামে যেটা পরিচিত, সেই দিনটাকে আমরা উদযাপন করব, যাতে আমাদের মুখে যারা অন্ন তুলে দিয়েছে, অন্নদাতা যারা, তাদেরকে রেসপেক্ট জানানোর জন্য, তাদের সম্মান জানানোর জন্য, তাদেরকে সম্মান জানানোর জন্য। মানে সত্যি কথা বলতে কি, এত বড় একটা কাজ কৃষকরা যে করছেন, এটা সত্যি মানে অভাবনীয়, একদম তুলনা করা যায় না। তো এই দিনটা কেন ডিসেম্বর মাসের 23 তারিখকেই এটা মানে সিলেক্ট করা হয়েছে? এই জন্যই কারণ আমাদের পঞ্চম প্রধানমন্ত্রী মাননীয় ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী মাননীয় চৌধুরী চরণ সিং, হ্যাঁ, ঠিক, উনি ছিলেন হচ্ছে কৃষক দরদি একজন প্রধানমন্ত্রী এবং তৎকালীন উনি ওনার শাসনকালে প্রচুর কৃষকের কল্যাণমূলক কাজ করে গেছেন উনি। আচ্ছা, তার মধ্যে যদি আমরা বিশেষভাবে উল্লেখ করি যে যেমন হচ্ছে ঋণ মোচন, যেটা আমাদের বিল ছিল 1939 সালে, সেই বিল নিয়ে উনি পেশ করেন এটা, এবং জমিদারি বিলুপ্তি এবং ভূমি সংস্কার, বিভিন্ন রকমের যে আইন, সেগুলো নিয়ে কিন্তু কৃষক কল্যাণে যেসব আইনগুলো উত্থাপন করেছেন উনি, এবং উনাকে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি কৃষক দরদি একজন রাজনীতিবিদ হিসাবে বা প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরা হয়। উনি যখনই বিভিন্ন রকমের প্রকল্পের কথা, যাদের কৃষকের উন্নতির জন্য প্রকল্প উত্থাপন করেছেন, উনি ইমপ্লিমেন্ট করেছেন বিভিন্ন রকমের প্রকল্প, তো তার জন্যই উনার স্মৃতি উদ্দেশ্যে এবং উনার 23 ডিসেম্বর হচ্ছে উনার জন্মদিন। আচ্ছা, সেই জন্মদিনটাকে ইম্পর্টেন্স দিয়ে এবং উনাকে সম্মান করে এবং আমাদের দেশের সম্মান জানানোর জন্য সেই দিনটাকেই মেইনলি মানে সিলেক্ট করা হয়েছে। আমরা বলতে পারি যে কৃষকদের জন্য উনি অনেক কাজ করেছেন এবং শুধু কৃষক না, কৃষির জন্যও অনেক কাজ করেছেন। এই জন্য আমরা তাকে স্মরণ করার জন্য আমরা এই দিনটিকে কৃষক দিবস হিসাবে আমরা পালন করছি। প্রতি বছরই আমরা এটা পালন করছি এখন। তো এই বিশেষ দিনে ভারত সরকার
কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যে তরফ থেকে কি কর্মসূচি চালানো হয়? গোটা ভারতবর্ষে এই 23 ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে বা কিষাণ দিবস উপলক্ষে গোটা ভারতবর্ষের কেন্দ্র সরকারের তরফ থেকে বা বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের কর্মসূচি চালানো হয়। তার মধ্যে থেকে আমাদের যারা আইসিআর ইনস্টিটিউটগুলো আছে, আইসিআর ইনস্টিটিউট, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, সকলেই মিলে বিভিন্ন রকমের কৃষকদের কল্যাণের জন্য তাদের কাছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সচেতনতামূলক শিবির আয়োজন করা হয়। কৃষকদের সম্মান জানানোর জন্য তাদেরকে একটা প্ল্যাটফর্মে ডেকে তাদেরকে সম্মান জানানো, বিভিন্ন রকমের পুরস্কার বিতরণী বা আপনার এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের প্রদর্শনীর আয়োজন করা হয়। বিভিন্ন মেলার মাধ্যমে, কৃষক মেলা যেগুলোকে বলা হয়, কৃষি মেলা, তার আয়োজন করা হয়। তবে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। এছাড়াও বিভিন্ন যে মিডিয়া আছে, দূরদর্শন বলেন, আপনাদের মতো যারা অল ইন্ডিয়া রেডিও, তার মাধ্যমে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করা হয় সরকারের তরফ থেকে, যাতে আজকের এই দিনটা যে কি গুরুত্ব, সেই গুরুত্ব এবং কৃষকদের যে ইম্পর্টেন্সটা, আমাদের ভারতবর্ষের যে অবদান যেটা মানে কৃষির প্রতি যে অবদান, সেইটাকে সাধারণ লোকের মধ্যে আরো জাগ্রত করার জন্য, সেই জন্যই বিভিন্ন রকমের এই প্রোগ্রামগুলো সবসময় করা হয়। এছাড়া বিভিন্ন রকমের কৃষি উপকরণ আছে, কৃষকদেরকে সাবসিডিতে বা আপনার বিনা পয়সায় সেটা ডিস্ট্রিবিউট করা হয় ওই বিশেষ দিনে। তো সব থেকে বেশি যদি বলা হয় তাহলে বিভিন্ন রকমের সচেতনতা শিবির করা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো বিভিন্ন ইনস্টিটিউটে আয়োজন করা হয় ওই বিশেষ দিনটাতে, এবং কৃষকদেরকে সম্মান জানানোর জন্য বিভিন্ন রকমের আপনার প্রদর্শনী বা কৃষকদের সম্মান জানানো, বিভিন্ন রকমের প্রাইজ দেওয়া, এইসব জিনিস করা হয় সেই বিশেষ দিনটাতে। এবং যত উন্নত টেকনোলজিগুলো আছে সেই টেকনোলজিগুলোর প্রদর্শনী করা হয়, মানে তাদেরকে আর জানানোর জন্য। আবার কোনো জায়গায় যদি আমরা দেখি যে এখানকার কৃষক একটা ভালো জিনিস উৎপাদন করেছেন, সেটাকেও আমরা হয়তো প্রদর্শনীর মধ্যে আনতে পারি, যে অন্যান্য দেশের অন্যান্য প্রান্তের যারা কৃষক রয়েছে তারা যেন ওই জিনিসটা দেখে ফলো করে তারা সেই রকম কিছু করতে পারে। দেখুন, কৃষক কল্যাণের জন্য সবসময় আমাদের ভারত সরকার ওদের সঙ্গে আছে। ভারত সরকারের কৃষি দপ্তর, রাজ্য সরকারের কৃষি দপ্তর সবসময় সঙ্গে আছে, এবং ভারত সরকার অনেক রকমের স্কিম, বিভিন্ন রকমের স্কিম বা বিভিন্ন রকমের প্রোগ্রাম লঞ্চ করেছেন। তার মধ্যে যদি আমরা বিশেষ করে বলি কৃষক কল্যাণের জন্য, সেটা হচ্ছে পিএম কিষাণ, যেটা কৃষকদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয় প্রতি বছর ঠিক ওই সিজন শুরু হওয়ার আগে। আমাদের যে খারিফ সিজন আছে বা রবি সিজন আছে, সিজন শুরু হওয়ার আগে আর্থিক কিছু অনুদান দেওয়া হয়, যেটাতে কৃষিকাজ ভালো করে করতে পারে কৃষকরা। তারপর এটাকে পিএম কিষাণ বলা হয়। তারপর কিছু আছে আপনার সুস্থিত কৃষির জন্য, পিএম কিষাণটা বছরে মনে হয় 3 বার দেওয়া হয়, 2000 ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয়। আরো অনেক প্রোগ্রাম আছে, যেমন সুস্থিত কৃষির জন্য জাতীয় মিশন, যেটা NMSA বলা হয়। তাহলে প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, যেটা কৃষি সেচাই যোজনা, কৃষি সেচ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য বিভিন্ন রকমের পুকুর খনন করা বা বিভিন্ন রকমের বিন্দু সেচ বা আপনার ফোয়ারা আকারে সেচ, এই সব সেচের ব্যবস্থাগুলো আরো উন্নত করার জন্য এই স্কিমগুলো নেওয়া হয়েছে। তারপর RKVY, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, সেটা নেওয়া হয়েছে। এছাড়াও যারা পশুপালক আছে তাদের জন্য রাষ্ট্রীয় গোকুল মিশন, যেখানে বলা হচ্ছে যে আপনার যেটা আমাদের ইন্ডিজিনিয়াস কাউ আছে, গরু আছে, যেটা আমাদের ভারতবর্ষের নিজস্ব জাত, সেই জাতগুলো প্রিজার্ভ করা, কারণ তাদের দুধের মধ্যে নিউট্রিশিয়াস ভ্যালুটা অনেক বেশি থাকে। হ্যাঁ, আমাদের দেশীয় যে গাইগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য, কৃষকদের সাপোর্টের জন্য সাবসিডি স্কিম, যেগুলো আছে নিউট্রিশন বেস সাবসিডি স্কিম, যেটা সারে সাবসিডি দেওয়া হয়, সেটা নিউট্রিশন বেস সাবসিডি প্রোগ্রাম বলা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কোনো কারণ যতই দিন যাচ্ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই যে আবহাওয়া পরিবর্তনের ফলে বিভিন্ন রকমের রিস্ক চলে আসছে, ফসলের ক্ষতির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ঠিক, একদম কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য এই প্রাকৃতিক যে হ্যাজার্ডগুলো আছে সেগুলো থেকে বাঁচার জন্য, ওদের যদি কোনো কারণে ওই ফসল নষ্ট হয়ে যায় তার জন্য এখানে ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারে আনা হয়। এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার কথা বলছেন, কিভাবে এর উপকারিতা কৃষক বন্ধুরা পাবেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মেইনলি এটা হচ্ছে ইন্স্যুরেন্স স্কিম। এটা আচ্ছা, কৃষকরা বিভিন্ন রকমের যে ক্রপগুলো লাগাচ্ছে, সেটা ধরেন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে যেতে পারে, তো সেই রিস্ক থেকে বাঁচানোর জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লঞ্চ করেছেন। তো প্রতি বছরই এটা সিজন শুরু হওয়ার আগেই এর ফর্ম ফিল আপ শুরু হয়।
তো বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন এটা যে খুব সামান্য একটা পয়সা লাগে এর ইন্স্যুরেন্স, যেমন আমরা সাধারণত মানুষের যখন ইন্স্যুরেন্স করি যে কোনো, সেই ক্ষেত্রে কিছুটা পয়সা লাগে, কিন্তু যখন আমরা ক্রপ ইন্স্যুরেন্স করছি সেই ক্ষেত্রে খুব সামান্য একটা পয়সা লাগে, এবং সেই পয়সাটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো এই যে প্রতি সিজন শুরু হওয়ার আগে যখন এই ইন্স্যুরেন্সটা করে রাখছে ওই ফসলের, সেটা ধানের হতে পারে, সেটা পাটের হতে পারে, ওই ফসলের যে করে রাখছে, তবে বর্তমান সময়ে সব ফসলের উপর দেওয়া হচ্ছে না। এটা একটু ডিটেল আরও জানতে হবে, এটা সংশ্লিষ্ট কৃষি দপ্তর থেকে এটা আরও ভালো একটা জানানো, কারণ প্রতি বছর এগুলো চেঞ্জ হয়। কোন ফসলের উপরে? হ্যাঁ, কোন ফসলের উপরে। তো প্রতি বছরই যদি আমরা সিজন শুরু হওয়ার আগে লোকাল এডিএ অফিসে, যে ব্লক কৃষি দপ্তর আছে, সেখানে যদি আমরা যোগাযোগ করি, বা আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র বা এরকম যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো যেগুলো আছে প্রতিটা জেলাতে, তার সঙ্গে যোগাযোগ করলে কৃষকরা জানতে পারবে যে কোন কোন ফসলে ওই সিজনে আপনার ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে। এবং ইন্স্যুরেন্স করে রাখলে যদি কোনো কারণে ফসলটা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই ফসলের সম্পূর্ণ টাকা কিন্তু কৃষক ফেরত পাবে, কৃষকের কোনো ক্ষতি হবে না। এটা খুব ভালো স্কিম। এর জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, এর জন্য মানে ব্লকে যে কৃষি দপ্তর রয়েছে বা কাছাকাছি যদি কৃষি বিজ্ঞান কেন্দ্র থাকে, তাহলে সেখানে গিয়ে যোগাযোগটা করে নিতে হবে এই স্কিমের জন্য। এছাড়া ক্রেডিট কার্ড, কৃষকদেরকে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া, PKVY পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। পরম্পরাগত মানে আমাদের পরম্পরা অনুযায়ী পূর্বপুরুষরা যে জিনিসটা করে গেছে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণ টেকনোলজি, প্রযুক্তি আছে যেগুলো আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে, কিন্তু সেগুলো এখনো পর্যন্ত হয়ে গেছে, এখন আর ব্যবহার করে না, সেগুলো কি আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসা। কারণ যতই যুগ যাচ্ছে, আমাদের নতুন টেকনোলজি যতই উন্নত হোক না কেন, কিন্তু আমাদের যে আদি যে কিছু কিছু প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো এখনো কিন্তু কার্যকরী, কিন্তু কিছু কিছু কারণে ধরেন পুরোনো জিনিসগুলো আমরা ভুলে গেছি। তো সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য, এবং বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে অর্গানিক ফার্মিং, হ্যাঁ ঠিক, বা আপনার ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি, যেটা সেখানে বিনা আপনার ধরেন রাসায়নিক সার ব্যবহার না করে কৃষকদের কাছে যেটা উপলব্ধ আছে, যে ইনপুটগুলো উপলব্ধ আছে, যেটা বাজার থেকে কিনতে হবে না, জৈব সার বলেন সেটা, বা নিজেরাই সার তৈরি করে যদি ব্যবহার করা যায়, বিভিন্ন গাছের উপাদান দিয়ে, আপনার দেশি গাইয়ের গোবর এবং পেচ্ছাপ দিয়ে কীটনাশক তৈরি করে নিচ্ছেন, মাটিকে এনরিচ করার জন্য, মাটিকে আরো উর্বর করার জন্য আপনার বিভিন্ন রকমের জীবাণু সার তৈরি করে নিচ্ছেন। তো সেইগুলো হচ্ছে এই স্কিমের আন্ডারে, সেইগুলোকে প্রাধান্য দেওয়া। যে আমাদের পুরোনো দিনে যখন আমরা, এমন একটা সময় ছিল স্বাধীনতার পরপরই যদি আমরা দেখি, সেই সময় কিন্তু সারের প্রচলন অতটা ছিল না, কারণ মাটির মধ্যে প্রচুর পরিমাণ খাদ্য ছিল গাছের, এবং সেই সময় রোগেরও অত উপদ্রব ছিল না। যতই দিন গেছে হাইব্রিড এসছে, হাইব্রিডের সঙ্গে খাদ্যের চাহিদাও বেড়েছে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমামটাই রাসায়নিক সার ব্যবহার করেছি, রাসায়নিক সার ব্যবহার করতে হয়েছে, রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হয়েছে। কিন্তু এমন একটা জায়গায় পৌঁছে গেছে এখন যে আমাদেরকে আবার আগের জায়গায় ফিরে যেতে হবে, না হলে আমাদের এই সাস্টেনেবল এগ্রিকালচার যেটাকে বলছে, যে আমাদের কৃষিটাকে দীর্ঘস্থায়ী থাকবে না, এই কৃষিকাজের সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমাদের আবার আগে ফিরে আসার জন্য এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার উপরে মেইনলি জোর দেওয়া হয়েছে। এবং সুস্থিত যেটা কৃষি বলা হয়, এর জন্য আবার এর সঙ্গে লিঙ্ক করে আরেকটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে, যেটা ন্যাশনাল মিশন ফর সাস্টেনেবল এগ্রিকালচার, সুস্থিত কৃষির জন্য জাতীয় মিশন। সেই জাতীয় মিশনের আন্ডারেও কিন্তু ধীরে ধীরে চেষ্টা করা হচ্ছে যে যেগুলো ক্লাইমেট রেজিলিয়েন্ট, মানে আমাদের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে খাপ খাইয়ে যে প্রযুক্তিগুলো, সেই প্রযুক্তিগুলো ধীরে ধীরে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যাতে পরিবেশেরও কোনো ক্ষতি না হয় এবং কৃষিকাজটাও ঠিকঠাক থাকে। এছাড়াও আপনার এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যেটাকে কোনো কৃষক যদি গোডাউন করতে চায়, তার গুদামজাত করতে চায় তার ফসলকে, তার জন্য বিভিন্ন, বা ব্যবসা করতে চায়, সেই ক্ষেত্রে এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, সেখানে আপনার সাবসিডি দেওয়া, ব্যাংক থেকে সাবসিডি প্রদান করা, বা ইন্টারেস্টের উপরে বা টোটাল টাকার উপরে। তো এই ধরনের অনেক রকমের স্কিম আছে, সরকার প্রতিনিয়ত কৃষকদেরকে সাপোর্ট করার জন্য দিয়ে যাচ্ছে। এটা মেইনলি বিষয় হচ্ছে ভারত সরকারের একটাই লক্ষ্য কৃষি দপ্তরের, যে কৃষকদের, আমাদের যেহেতু কৃষকরা হচ্ছে আমাদের ভারতবর্ষের একটা ব্যাকবন, যাদেরকে আমাদের সিড দ্বারা বলা হয়, তো সেইটাকে আমাদের সোজা করে দাঁড় করে রাখতে হবে। কারণ আমাদের ভারতবর্ষে কৃষি যদি আমাদের নুয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিও নুয়ে পড়বে। এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বলতে, দেখুন আমাদের কৃষকদের সব থেকে বড় সমস্যা হচ্ছে, কোনো প্রোডাকশন তো করে নিচ্ছে, কিন্তু সেইটা একই সঙ্গে
অনেকটা পরিমাণ প্রোডাকশন হয়ে যাওয়ার জন্য এরিয়াতে দামটা সবসময় কমে যায়। তো একটা কৃষক যদি সেই প্রোডাকশনটাকে ধরে রাখতে পারে তাহলে সেটা অফ সিজনে কিন্তু দামটা ভালো পাবে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে এই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডকে লঞ্চ করা হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবং সেটা কি জন্য, কোনো একটা উৎপাদনকে কৃষক কিছুদিন ধরে রাখতে গেলে তার গোডাউন দরকার। এবার একজন কৃষক গোডাউন চট করে কোথা থেকে তৈরি করবে, এত টাকা আসবে কোথা থেকে? প্রচুর টাকার ব্যাপার। তার জন্য আর্থিক সাহায্যের জন্য কি করছে ভারত সরকারের তরফ থেকে এই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার AIF বলা হয়, লঞ্চ করেছে এটা। এখানে ব্যাংকের মাধ্যমে খুব কম সুদে লোন পাবে এবং সেই সুদের উপরে আবার সাবসিডি আছে, মানে সব দিক থেকেই সুবিধা। আবার এমন কোনো ক্ষেত্রে এমনও আছে যে টোটাল যেটা লোন নিচ্ছে সেই লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরও সাবসিডি পাওয়া যায়, সেটা যদি অন্য স্কিমের সঙ্গে মার্জ করানো যায়। এটা আচ্ছা, কিছু কিছু গোডাউনের স্কিমও থাকে ব্লক লেভেলে বা আপনার জেলা লেভেলে থাকে, সেগুলো সেই স্কিমগুলোকেও আবার একসঙ্গে এই AIF এর সঙ্গে মার্জ করা যায়। তো দুই দিক থেকে, একটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্টেও সাবসিডি পাচ্ছে, আবার সেখানে গিয়ে আপনার ইন্টারেস্টও সাবসিডি পাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে খুব কম পয়সায় কিন্তু একটা গোডাউন তৈরি হয়ে যায়। এটা কি কোনো মানে ব্যক্তিগত কোনো কৃষক করতে পারে না, এটা সমষ্টিগত কৃষকরা করতে পারে? এটা সমষ্টিগত কৃষকরাও করতে পারে, যেমন কোনো FPC ফার্মার প্রডিউসার কোম্পানি তারা করতে পারে, বা কোনো হচ্ছে কৃষক যদি চায় সেই কৃষকরা নিজেরা ইন্ডিভিজুয়ালিও করতে পারে। এটাতে কোনো সেরকম কোনো নেই, প্রত্যেকেই করতে পারে। এটা গোষ্ঠী হিসেবেও করতে পারে, আবার কোনো কেউ যদি ব্যক্তিগতভাবে করতে চায় উনিও করতে পারেন। এই কৃষক দিবসটাকে আমরা প্রতি বছরই ডিসেম্বর মাসের 23 তারিখে উদযাপন করা হয় এবং 2001 সাল থেকেই এটা কিন্তু চলে আসছে। এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সেটার উপর আরো বেশি করে জোর দিয়ে বিভিন্ন রকমের স্কিমগুলো নিয়ে আসছেন, নতুন স্কিম নিয়ে আসছেন কৃষকদের জন্য। প্রত্যেকটাই হচ্ছে কৃষকের স্বার্থে, মানে কৃষকের যাতে সবকিছুতে উন্নতি হয় বা দেশের যদি কৃষিতে কিছু উন্নতি হয়, সমস্ত কাজ। এছাড়াও কি ICR বলুন বা ভারত সরকার মানে কৃষকদের এডুকেশন, এই যে কৃষি, আগে তো আমরা তো একদম চিরাচরিত পদ্ধতিতে চাষ করতাম, তো সেখান থেকে বেরিয়ে এসে যদি কিছু এডুকেশন মানে কৃষকদের এডুকেশন, কৃষকদের শিক্ষা, সেরকম কি কিছু কোনো স্কিম রয়েছে তাদের শিক্ষার জন্য? কিভাবে তারা করবে, কিভাবে চাষবাস করবে, বা কিভাবে তারা বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করবে? হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্টেট ইউনিভার্সিটিগুলো, স্টেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, আমাদের কৃষি দপ্তর, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, আমাদের ব্লক লেভেলে বা আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ব্লক লেভেলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার কৃষি দপ্তর আছে। আমরা সবসময় চেষ্টা করছি যে কৃষকদেরকে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো, দক্ষতামূলক ট্রেনিংগুলো দেওয়ার। আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে ভারতবর্ষের প্রতিটা কৃষি বিজ্ঞান কেন্দ্রে দক্ষতামূলক ট্রেনিংগুলো দেওয়া হয়। রাজ্য সরকারের যে ATCগুলো, এগ্রিকালচার ট্রেনিং সেন্টারগুলো আছে, সেখানে দক্ষতামূলক ট্রেনিং দেওয়া হয় যে আপনি হাতে কলমে শিখুন, শিখে সেটা আপনি ফিল্ডে ইমপ্লিমেন্ট করুন। তো এই প্রোগ্রামগুলো প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা রাজ্যে প্রতিনিয়ত আমরা কৃষকদেরকে করিয়ে থাকি আমরা কৃষি দপ্তরের তরফ থেকে। আমরা এছাড়াও কোনো প্রযুক্তি যখন আমরা নতুন নিয়ে আসি, সেগুলো এরিয়া স্পেসিফিক সাকসেসফুল কতটা হচ্ছে সেটা দেখার জন্য কৃষকদের ফিল্ডে আমরা সরাসরি ফিল্ডে পৌঁছে গিয়ে সেখানে ডেমনস্ট্রেশন হিসেবে দেখাই যে কোনো জাত বলেন, সেটা কোনো ফসলের জাত হতে পারে, কোনো অ্যানিমেলের জাত হতে পারে, পশুর জাত হতে পারে, সেই জাতটা ফিল্ড লেভেলে কোনো এরিয়াতে কতটা এটা সাকসেসফুল সেটা আমাদের ডেমনস্ট্রেশন করে দেখিয়ে তারপরে সেটা লার্জ আকারে কৃষকদের কাছে ডিস্ট্রিবিউট করা হয়। তো সেই কাজটা আমাদের কৃষি দপ্তরের তরফ থেকে প্রতি বছরই করা হয়। আর এছাড়া কৃষকদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু প্রকল্প রয়েছে। সচেতনতা বাড়ানোর জন্য আত্মা স্কিমের আন্ডারে সবসময় আমাদের যে ফার্ম স্কুলগুলো আছে, ফার্ম স্কুল করা হয় বিভিন্ন গ্রামে গ্রামে করে। ফার্ম স্কুল আছে, তারপর বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম আছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেগুলো মোটামুটি আত্মা স্কিমে বলেন বা আমাদের KVK সিস্টেমে বলেন বা আপনার হচ্ছে এডিও অফিসের মাধ্যমে বলেন, সবসময় এটা আমাদের গ্রামের লেভেলে রয়েছে, গ্রামের লেভেলে একদম রয়েছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আজ জাতীয় কৃষক দিবস বা জাতীয় কিষাণ দিবস, এই দিবসে কৃষকদের কিভাবে আমরা উন্নতি করতে পারি বা যেসব কৃষকরা উন্নতি করেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, সেসব নিয়েও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করি। বিশেষ করে একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে কৃষি কিন্তু আর সেই আগের মতন নেই। এখন চাষবাস করতে গেলে আপনাকে বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আপনাকে চাষবাস করতে হবে, যাতে করে আপনার লাভটা বেশি হয়। এটাই প্রত্যেকের লক্ষ্য।
আপনাদের সাহায্যের জন্য কিন্তু এগিয়ে এসেছি, কিন্তু এর ক্ষেত্রেও আপনাকে একটু বিভিন্ন কৃষি দপ্তর গিয়ে আপনাদেরকে একটু যোগাযোগ করতে হবে, যাতে করে আপনারা এই কৃষির উন্নতি করতে পারেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা লোকগীতি শুনি। শিল্পী স্বপন বসু। একে তো বাস বাড়ির মশা, কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডিমা ডিম করে। একে তো বাস বাড়ির মশা, কামড়াইলে পড়ে ফোসা, পেট কোনা তোর নালডিমা ডিম করে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি, মশার কামড়ে আই মুই গেনু বাপের বাড়ি। আর সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা বেড়ায় টারি টারি রে, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। একে তো বাস বাড়ির মশা, কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডিমা ডিম করে। আরে মশার কামড়ে টানানু মশুরি, মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। মশার কামড়ে আই মুই গাও দিনু খেতা, মশার কামড়ে আই মুই গাও দিনু খেতা। আর সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা কয় পিরিতির কথা রে, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। একে তো বাস বাড়ির মশা, কামড়াইলে পরে ফোসা, পেট কোনা তোর নালডিমা ডিম করে। মশার কামড়ে আই মুই ঘর দিনু ধুয়া, মশার কামড়ে আই মুই ঘর দিনু ধুয়া। আর সেটিও কোনা চ্যাংরা মশা খাইলে গালে সুমারি, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। আরে সেটিও কোনা চ্যাংরা মশা খাইলে গালে সুমারি, মশা পেট কোনা তোর নালডিমা ডিম করে। একে তো বাস বাড়ির মশা, কামড়াইলে
ভিতরে সন্ধ্যাইছে মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে মশা ফাঁক দিয়া ভিতরে সন্ধ্যাইছে। লোকগীতি শুনলাম স্বপন বসুর কণ্ঠে। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।